কঠিন সিদ্ধান্ত নিলেন ডক্টর ইউনূস। মহাবিপদে পড়তে চলেছে সমন্বয়করা। এইদিকে সেনাপ্রধান নতুন ঘোষণা দিলেন। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি লিখেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। Will be crucial as Bangladesh strives to become a middle-income country and implement the 2030 Agenda for Sustainable Development. ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ ও বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। এখানেই প্রশ্ন, তাহলে কি বাংলাদেশে কোনো নতুন সমীকরণ তৈরি হচ্ছে? বিদেশি বন্ধু আর পর্যবেক্ষক মহলের কঠিন চাপে পড়েছে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার। সেসব বন্ধু যারা ইউনূস সরকারকে 8 আগস্টের পর বিনা বাক্য ব্যয়ে সমর্থনের ঘোষণা দিয়েছিল, মাত্র 100 দিনের মাথায় পরিস্থিতির নাটকীয় মোড় নিয়েছে। সমন্বয়কদের মধ্যে একটা বড় বিভাজন হয়ে গেছে, এটা একদম স্পষ্ট প্রমাণ। কারণ আসিফ এবং নাহিদের সাথে 2 দফা না 1 দফা বৈঠক করেছে, কিন্তু আসলে তিতুমিরের পোলাপাইন এগুলা মানে না। এখন আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি। বিএনপি এটা করেছে, বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। সুতরাং তারা ইতিমধ্যেই রায় দিয়ে দিয়েছে, মানে বিএনপি ইতিমধ্যেই রায় দিয়ে দিয়েছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি পারবে না। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দর্শক শ্রোতা, ডক্টর ইউনূস এবার মহা বিপদে পড়তে চলেছে। শেখ হাসিনাকে নির্বাচনে অংশগ্রহণ করার চান্স দিয়ে দিয়েছেন ডক্টর ইউনূস। দর্শক শ্রোতা, এইদিকে ডক্টর ইউনূস আবার সমন্বয়কদের কঠিন হুঁশিয়ারি দিতে চলেছেন। সমন্বয়কদের ছাড় দেওয়া হবে না। আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি সমন্বয়কদের উদ্দেশ্য করে কঠিন হুঙ্কার দিয়েছেন, কঠিন গর্জন দিয়েছেন। আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। তো দর্শক শ্রোতা, বেশি কথা না বলে আমরা ভিডিও ক্লিপে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। কথায় আছে, রেগে গেলেন তো হেরে গেলেন। দর্শক, এই জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের যে সরকারের এখন যারা খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের থেকেও অথবা ওনার পরে যেভাবে আমরা দেখি খুবই গুরুত্বপূর্ণ কি পয়েন্টটা হোল্ড করে আছেন আমাদের আইন বিচার এবং সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ইসলাম। এই মুহূর্তে ওনার যে অবস্থানটা, মানে মাইন্ড কার চিপাটাইপ একটা অবস্থান আমার কাছে ফিল হচ্ছে। কারণ না ওনাকে আওয়ামী লীগ পছন্দ করছে, নানান ধরনের হুমকি ধামকি দিচ্ছে, আবার বিএনপি পন্থী যারা আছেন তারাও কিন্তু আসিফ নজরুলকে পছন্দ করছেন। এবং অনলাইন যারা কিং আছেন তারা তো ভাই ওনারা প্রতিদিনই সার্ফ এক্সেল দিয়া 3 বার ওয়াশ করে। তো এর মাঝখানে আজকে তিনি যে বক্তব্য দিয়েছেন, এটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে তিনি তার মেজাজ হারিয়ে ফেলেছেন। বা আসলে কতক্ষণ আমরা যারা আমজনতা আমাদেরই তো মনে করলেন যে মেজাজ টেজাজ গরম হয়ে যায় যখন দেখি যে একটার পর একটা দাবি দাওয়া মানে বিরক্তিকর পর্যায়ে। প্র্যাকটিক্যাল হচ্ছে তাই। তিতুমিরে এই মুহূর্তে আমরা যখন নিউজটি করছি, সেখানে পুলিশের ক্যাম্পাসের বাইরে ভার্সিটির ক্যাম্পাসের বাইরে বিশাল পুলিশ, হিউজ পুলিশ মোতায়েন করা হয়েছে। তো সেখানে ভেতরে ছাত্ররা আছে, একটা সাংঘর্ষিক অবস্থান। এখন পুলিশ যদি এখানে লাঠিচার্জ করে, পরিস্থিতি কোথায় যাবে বুঝেন? এরা এমনি বলে দিচ্ছে এই যে সমন্বয়কদের মধ্যে একটা বড় বিভাজন হয়ে গেছে, এটা একদম স্পষ্ট প্রমাণ। কারণ আসিফ এবং নাহিদের সাথে 2 দফা না 1 দফা বৈঠক করেছে, কিন্তু আসলে তিতুমিরের পোলাপাইন এগুলা মানে না। এখন আজকে আসিফ নজরুল ইসলাম তিনি আপনারা বলছেন যে আমরা খুবই প্রয়োজনীয় কিছু সংস্কার করব। তো তার বক্তব্য হচ্ছে যে কেউ ভিন্নমত পোষণ করতে পারে, কিন্তু এভাবে রাস্তা বন্ধ করে দেওয়া, সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে ফেলা, মানুষকে জিম্মি করা, অসহনীয় ট্রাফিক জ্যাম সৃষ্টি করা, আন্দোলনকারীরা এসব জিনিস যদি অব্যাহত রাখে, আমি মনে করি সাধারণ মানুষের পক্ষ থেকে প্রতিরোধ গড়ে তোলা উচিত। তো আপনি কারে আর কারে লাগা দিচ্ছেন স্যার? মানে সাধারণ মানুষের প্রতিবাদ কার সাথে করবে? যে শিক্ষার্থীদের সাথে? তাহলে ছাত্র জনতার এই কি বলে যে আন্দোলন, এটা তো একে অন্যের সাথে মারামারিতে যুক্ত হয়ে যাবে। তো ওনার এই বক্তব্য আমরা মনে করি আপনি আন্দোলন করবেন, কিন্তু সাধারণ মানুষকে আপনি জিম্মি করতে পারেন না। কালকে ট্রেনে ইট মেরে নারী শিশুকে আপনি এখানে আহত করা হয়েছে, এটা কি ধরনের আন্দোলন? এরকম আন্দোলনগুলো আসলে হইতো। তো আওয়ামী লীগ সরকার একটা সময় পর্যন্ত আইসা টেকনিক্যালি একটা কাজ করছে, পুলিশে একটা লাইসেন্স দিয়ে দিছে যে আমি রাস্তাঘাট ক্লিয়ার চাই, এখানে কোনো আন্দোলন কোনো অবস্থান আমি দেখতে চাই না। আপনি দেখেন আওয়ামী লীগের শাসনের শেষ অংশে তো এই কাজটা করতে গিয়ে পুলিশ অপ্রতিরোধ হয়েছিল। তারাও তাদের পাওয়ারটার মাঝে মাঝে গুলি, টিয়ার শেল, রাইফেল, মানে তাদের যতটুকু দরকার ছিল, বাট শেখ হাসিনার কাছে নোটিশ যাইতো যে দ্য রোড ইজ ক্লিয়ার। এটা কিন্তু লাস্টের কয়েকটা মাস বা বছর ধরে ছিল। তো তিনি বলছেন যে আপনি রাতারাতি কলেজকে বিশ্ববিদ্যালয় বানিয়ে দিতে বলবেন, আপনি বলবেন এইচএসসি পরীক্ষা দেবো না, আমার পরীক্ষার রেজাল্ট বদলে দিতে হবে, আবার একটু কঠোর পদক্ষেপ নিলে সমালোচনা করবেন। আমার ধারণা এই ধরনের হয়রানিমূলক জিম্মিমূলক আন্দোলনের বিপক্ষে সাধারণ জনমত অত্যন্ত শক্তিশালী হচ্ছে। আমরা ঠিক এই কথাগুলোই বলছি যে এই যে আন্দোলন স্বাধীনতা আছে ঠিক আছে, কিন্তু এই স্বাধীনতার আন্দোলন কোনটা? মব জাস্টিসে চলে যাচ্ছে। এই যে মানে এইচএসসি পরীক্ষার পোলাপাইনগুলো সচিবালয়ে ঢুকে গেল, ওইখান থেকে খেলানি খাইলো। আপনি দেখেন সকল কিছুর মধ্যে এত অতিরঞ্জিত কোনো কিছু, এটা আসলে ভালো না। কিন্তু এটা কন্ট্রোল করার দায়িত্ব তো হচ্ছে সরকারের। এটা কে কন্ট্রোল করবে? আমাদের আইনশৃঙ্খলা বাহিনী আছে। এখন আইনশৃঙ্খলা বাহিনীকে কেন এই নির্দেশনা দেওয়া যাচ্ছে না যে ক্লিয়ার করো? বিকজ এই জিনিসগুলোর জন্যই পুলিশের উপরে মানুষের ক্ষোভ ছিল। আবার এখন যদি পুলিশ লাঠিচার্জ করে, কোন সমন্বয়ক আবার কোন দিক দিয়ে ডাক দিয়া যে পুলিশের বিরুদ্ধে আন্দোলন করতে হবে এরকম ডাক দিয়ে ফেলে, তো পুলিশ তো আমাদের ওই পুলিশগুলোই আছে। এমন না যে নতুন পুলিশ এসে তারা ভয় পায়, নতুন বোঝে না, সবই বোঝে, জাস্ট তারা মনে করে যে আমাদের ভেজালের দরকার নাই। এখন আসিফ স্যার যে বক্তব্য দিচ্ছেন, এই বক্তব্যটা একটা বিরক্তির পর্যায়ে থেকে দিচ্ছেন 100%, কিন্তু এই বক্তব্যটা জনগণ প্রতিহত করবে বা জনগণ প্রতিরোধ গড়ে তুলবে, তাহলে তো তারা আবার সাংঘর্ষিক। আবার এই যে সরকারটা, এটার নিয়োগকর্তা হচ্ছে ছাত্ররা, ডক্টর ইউনূস যেমন বলছিলেন, তো সেই নিয়োগকর্তাদের উপরে এখন আস্তে আস্তে বিরক্তি জায়গায় চলে আসছে। আমিও মনে করি যে এই আন্দোলনগুলোকে সুনির্দিষ্ট একটা কাঠামোতে নিয়ে আসা উচিত। এখন পোলাপাইনকে আমরা শিক্ষা গেছি, আমরা বুঝে গেছি রাজপথে নামা ছাড়া কোনো কিছু আন্দোলন দাবি দেওয়া আদায় হয় না, আমরা দেখছি এই জায়গা থেকে কিন্তু ছেলেরা সবাই রাজপথে। এখন আপনি পুলিশের আজকে লাঠিচার্জ করেন, দেখেন পরিণতি কোন দিকে যায়। দ্য পাওয়ার অফ স্টুডেন্ট, এটা কি আকার ধারণ করে। আবার দেখেন যে আহত ছাত্রদের মধ্যে যেমন একটা আন্দোলন হলো, আবার এটার একটা ট্যাগ লাগাই দেওয়া হলো যে আহত লীগ,
নাহিদ এবং সার্জিস এবং হাসনাতরা বলছে এরকম কথাবার্তা, হয়তো 2-4টা থাকতেও পারে, কিন্তু এর মধ্যে তো প্রকৃতপক্ষে অরিজিনালি আহত আবার আছে, তো এদেরকেও কিন্তু একটা আহত লিগ ট্যাগ দেওয়া হচ্ছে। তো সকল কিছু মিলিয়ে হাতে গোনা কয়েকজন সমন্বয় ছাড়া বাকিরা কিন্তু আস্তে আস্তে এই যে ক্ষমতা, পদ, পদবি এগুলো দেখতেছে, বাকিদের অবস্থান জেলাসি হচ্ছে, নিজেরা সেই জায়গাগুলো চাচ্ছে। আবার এই যে কলেজগুলো নিয়ে যে দাবি দেওয়া হচ্ছে, তো কলেজের স্টুডেন্টরাই তো ঢাকারই কয়েকটা কলেজে তো মেইনলি লিড করছিল, এখন এরা সবাই বিভক্ত, কোন দিকে যাচ্ছে আসলে? ডক্টর ইউনূস ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে একটা সাক্ষাৎকার দিয়েছেন, এবং সেই সাক্ষাৎকারটা ঢাকায় প্রধান উপদেষ্টার যমুনার বাসভবনে এই সাক্ষাৎকার নিয়েছেন দ্য হিন্দু পত্রিকার সাংবাদিক। তো দ্য হিন্দু সাংবাদিক প্রশ্ন করেছিল যে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কিনা। জবাবে ডক্টর ইউনূস বলেন যে এটা ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে, আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি, বিএনপি এটা করেছে, বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, সুতরাং তারা ইতিমধ্যেই রায় দিয়ে দিয়েছে, মানে বিএনপি ইতিমধ্যেই রায় দিয়ে দিয়েছে, আমরা দেশের একটি প্রধান দলের মতামত উপেক্ষা করব না। তো সাংবাদিক প্রশ্ন করলো যে তাহলে কি আওয়ামী লীগের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আপনার কোনো আপত্তি নেই? ডক্টর ইউনূস বললেন, কোন একটি দল বা আরেকটি দলকে বেছে নেওয়ার জন্য আমরা কোনো রাজনৈতিক ব্যক্তি নই, আমি রাজনীতিকদের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে সহায়তা করেছি। আজকে সোমবার দ্য হিন্দুর অনলাইন সংস্করণ সেটা প্রকাশ করে ডক্টর ইউনূস বলতে চেয়েছেন যে বিএনপি চায় আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক, এবং যেহেতু বিএনপি বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল, কাজেই ডক্টর ইউনূস বিএনপির মতামতকে উপেক্ষা করতে পারেন না, সুতরাং আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিচ্ছে, দ্য হিন্দুর সঙ্গে সাক্ষাৎকারে ঠিক এমনটাই মনে হতে পারে। তো এখন এই যে ডক্টর ইউনূস বললেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে, এই বিষয়টা আসলে একটু ভালোভাবে বুঝতে চাই। অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে এবং দল হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা হয়েছে। আপনারা জানেন যে গতকালকে কয়েকজনকে ট্রাইব্যুনালে উঠানো হয়েছে আওয়ামী লীগের সিনিয়র নেতা। তো এই ট্রাইব্যুনালে যদি আওয়ামী লীগের ওই নেতাদের বিরুদ্ধে মামলা হয়, তাহলে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, আর যদি ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিরুদ্ধে রায় হয়, তাহলে তো তারা পারবে না। আজকে এই প্রথম আলোকে ইন্টারভিউতে আসিফ নজরুল বলেছেন যে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ থাকলে ও আদালত মনে করলে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করতে পারবে, এমন বিধান রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশের সংশোধনীর খসড়া তৈরি করা হয়েছে। এই খসড়া অনুমোদনের জন্য আগামী বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে। আজকে বলেছে আসিফ নজরুল যে নতুন আইন পাস হচ্ছে, যে আদালত ইচ্ছা করলে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করতে পারবে। এটা আজকের খবর, প্রথম আলো থেকে বললাম। এই অধ্যাদেশ সংশোধনী করার ফলে অপরাধ আদালত যদি রায় ঘোষণা করে দেয় যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে বা আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তাহলে তো এই আপনার আমার বিএনপির মতামতে কিছু আসা যায় না, তাই না? এটা তো আদালতের রায়। এখন দ্য হিন্দু পত্রিকাকে ইন্টারভিউ দেওয়ার সময় ডক্টর ইউনূস বললেন যে এটা তো ইতিমধ্যে ঘোষণা হয়ে গিয়েছে। আপনি কিসের ভিত্তিতে ঘোষণা দিলেন, কখন ঘোষণা দিলেন? আমি আসলে দর্শক এই সরকার সমালোচনা করতে চাই না, কিন্তু কিছু কিছু বিষয় আসলে সমালোচনা না করে পারা যায় না। আমরা তো এর আগে জানতামই না যে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে, কোনো একটা ধোঁয়াশা ছিল। আপনি হঠাৎ করে বলে দিলেন যে এটা তো অলরেডি ঘোষণা হয়ে গিয়েছে। কখন ঘোষণা হলো, কিভাবে ঘোষণা হলো? ডক্টর ইউনূসের আজকে দ্য হিন্দুর সঙ্গে ইন্টারভিউ দেওয়ার আগে কোথাও তো আমি শুনি না যে তিনি বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে। কোথাও বলেছেন কি আপনারা বলেন তো? কোথাও তিনি বলেন নাই। তাহলে তিনি কিভাবে বলেন যে ঘোষণা হয়ে গিয়েছে? বিএনপিকে এখন আজকেই স্পষ্টভাবে বলতে হবে যে তারা ডক্টর ইউনূসকে চাপ দিয়েছে কিনা যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করা সুযোগ দিতে হবে। এটা বিএনপিকে স্পষ্ট করতে হবে আজকের ভিতরেই। আর যদি বিএনপিতে স্পষ্ট না করে এবং মুখে কুলুপ দিয়ে থাকে, তাহলে বুঝতে হবে যে আসলেই বিএনপি গোপনে গোপনে সরকারকে চাপ দিয়েছে যে আমরা চাই আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক। আওয়ামী লীগকে পুরোপুরি নিষিদ্ধ করার পক্ষে কিন্তু আমি নই, যেহেতু এটা ঐতিহ্যবাহী দল। আমি চেয়েছিলাম যে একটা গণভোটের আয়োজন করেন, যে এই গণভোটের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশে আছে কিন্তু যে একটা গণভোটের আয়োজন করে, রেফারেন্ডাম করে, রেফারেন্ডামের মাধ্যমে আপনারা যদি জনগণ রায় দেয়, তাহলে আওয়ামী লীগকে অন্তত 10 বছরের জন্য নিষিদ্ধ করুন। যেহেতু তারা অন্যায়ভাবে 3টা নির্বাচন করেছে, 3টা নির্বাচনে তারা 10 বছর 7 মাস ক্ষমতা ছিল, 7 মাস তাদেরকে ডিসকাউন্ট দিলাম, অন্তত 10 বছর নিষিদ্ধ করুন। এবং 14 সালের নির্বাচনে এবং 24 সালের নির্বাচনে যারা অংশগ্রহণ করেছে সবাইকে রাজনীতি করার অধিকার থেকে নিষিদ্ধ করুন, অন্তত 2 টার্মের জন্য। তারপর তারা আবার করতে পারবে, তার শাস্তি হবে যে হেই দেখো তোমরা অবৈধভাবে নির্বাচন করে ক্ষমতা দখল করে রেখেছিলে, তার শাস্তি স্বরূপ তোমাদেরকে এই 10 বছর রাজনীতি থেকে নিষিদ্ধ করা হলো, তারপর তোমরা রাজনীতি করতে পারবে। আমি চেয়েছিলাম এটুকুই, পুরোপুরি নিষিদ্ধ হোক এটা কিন্তু চাইনি। কিন্তু এগুলো বাস্তবায়ন না করে ডক্টর ইউনূস ঘোষণা দিয়ে দিলেন যে বিএনপির অনুরোধে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। তিনি কোনো ট্রাইব্যুনালের জন্য ওয়েট করলেন না, তিনি কোনো গণভোট দিলেন না, তিনি অংশীজনের মতামত নিলেন না, তিনি যে ছাত্র সমাজ নাগরিক কমিটি বৈষম্য ছাত্র আন্দোলন কারো মতামত নিলেন না, তিনি বলে নিলেন যে ঘোষণা হয়ে গিয়েছে। এখন ডক্টর ইউনূসকে আমার প্রশ্ন যে আপনাকে এই ঘোষণা দেওয়ার অধিকার কে দিয়েছে? গত 10-15 বছর ধরে 3000 ক্রস ফায়ার, 600-এর বেশি মানুষকে গুম, এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রায় 1500-এর মতো নিহত, 10,000-এর মতো আহত, যেই দলটা ইতিহাসের সবচেয়ে বড় গণহত্যাকারী হিসেবে চিহ্নিত হয়ে যার প্রধান দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে, সেই দলটাকে আপনি নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়ে দিলেন। এই অধিকারটা আপনাকে কে দিয়েছে? আপনাকে এটা ক্লারিফাই করতে হবে। এবং বিএনপিকেও আজকের ভিতরে স্পষ্ট বলতে হবে, পরিষ্কারভাবে বলতে হবে যে তারা আসলে চায় কিনা আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করুক, বা আওয়ামী লীগের ব্যাপারে বিএনপির সিদ্ধান্ত কি, এটা আজকের ভিতরে বিএনপিকে বলতে হবে। এর আগে মির্জা ফখরুল অনেকবার ইন্টারভিউ দিয়েছেন বিভিন্ন পত্রিকায়, তো কিছু কিছু ইন্টারভিউ জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা কি চান কিনা যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক। মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট বলেছেন যে আমরা চাওয়া না চাওয়ার কি, জনগণ চাইলে আওয়ামী লীগ আসবে, জনগণ না চাইলে আওয়ামী লীগ আসবে না। কিন্তু এখানে কথাটা অস্বচ্ছতা আছে। জনগণ কিভাবে চায়, মানে জনগণ চায় কিনা বুঝবেন কিভাবে, তাই না? জনগণ চায় কিনা বোঝার জন্য তো গণভোট দিতে হবে, এবং সেই গণভোটের কথা, সেই রেফারেন্ডামের কথা আমি বারে বারে বলতেছি অনেকবার। কাজেই শুধু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলবেন যে জনগণ চাইলে আওয়ামী লীগ আসবে, আচ্ছা জনগণ চাইলে তারপর কথা, আপনারা কি চান সেটা স্পষ্ট করে বলে না। তো এটা তো স্পষ্ট করে বলতে হবে আপনাকে যে আসলে বিএনপি চায় কিনা যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক। যেমন দ্য ডেইলি স্টার পত্রিকায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না সে সিদ্ধান্ত নেবে জনগণ, এটা জনগণের উপর নির্ভর করতেছে। জনগণ চাইলে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে, না চাইলে নেবে না। তো যেই দলটা ইতিহাসের সবচেয়ে বড় গণহত্যা করে যার সকল নেতাকর্মীরা দেশ ছেড়ে পালিয়েছে, সেই দলটাকে আবার যদি বিএনপি নতুন করে পুনর্বাসন করার চেষ্টা করে, সেটা হবে কিন্তু বিএনপির পলিটিক্যাল সুইসাইড। বিএনপিকে অবশ্যই ক্লারিফাই করতে হবে যে বিএনপি আসলে আওয়ামী লীগকে পুনর্বাসন করার মহান দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছে কিনা। বিএনপির বলা উচিত যে
একটা ট্রাইব্যুনাল হয়েছে, সেই ট্রাইব্যুনাল যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তের ব্যাপার আছে, তারপরে জনগণের মতামত চাওয়া যেতে পারে, বিভিন্নভাবে বিএনপি বলতে পারে, কিন্তু সেটা না করে বিএনপি বলতেছে যে জনগণ চাইলে হবে, জনগণ না চাইলে হবে না। এটা হচ্ছে প্রকান্তরে প্রশ্ন এড়িয়ে যাওয়ার নামান্তর। বিএনপিকে স্পষ্ট করতে হবে। এবং এই রাষ্ট্রপতির পদ থেকে আমরা দেখেছি যে বিএনপি নেতারা বলতেছেন যে সরকার আমাদেরকে অনুরোধ করেছে, সেনাবাহিনী অনুরোধ করেছে যাতে আমরা বিএনপি বড় দল হিসাবে রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে না যাই। রাষ্ট্রপতি চুপ্পুর জন্য আমাদের কোনো মায় নাই, এটা বিএনপি বলতেছে যে রাষ্ট্রপতি চুপ্পুর জন্য আমাদের কোনো মায় নাই, শুধুমাত্র সেনাবাহিনী এবং সরকার রিকোয়েস্ট করাতে আমরা চুপ্পুর বিরুদ্ধে কোনো আন্দোলনে যাইনি। আবার বসবির ছাত্র আন্দোলনের তারা আবার বিএনপিকে ব্লেম করতেছে। এই যে হাসান আব্দুল্লাহ, সার্জিস সহ যারা উপদেষ্টা আছে ভিতরে, সরকারের ভিতরে, তারা এই জন্য বিএনপিকে ব্লেম করতেছে যে বিএনপির কারণেই চুপ্পুকে নামানো যায়নি। তাহলে এই যে পরস্পর বিরোধী কথাবার্তা, কে সত্য কে মিথ্যা, এগুলো তো আমরা জানতে হবে আমাদের, এগুলো তো আমাদের ভিতরে কনফিউশন তৈরি করে। তো আমার কথা হচ্ছে যে এত বড় এই যে গণহত্যা চালিয়ে যে দলটা চলে গেল, পালিয়ে গেল, সেই দলটাকে অন্ততপক্ষে আগামী 2 টার্মের জন্য ব্যান করতে হবে। এবং এই দলের যারা লুটপাটকারী সুবিধাভোগী সকলকে রাজনীতি থেকে অন্তত 2 টার্মের জন্য ব্যান করতে হবে। এবং সেটা আদালতের মাধ্যমে হতে পারে বা সরকারের এক্সিকিউটিভ অর্ডারে হতে পারে, যেভাবেই হোক এই দলটাকে শাস্তি দিতে হবে। এতে বাংলাদেশের জনগণের ভিতরে কোনো দ্বিমত নাই। বাংলার জনগণ চায় যে আওয়ামী লীগ যে অপরাধ করেছে তার জন্য সে আওয়ামী লীগকে শাস্তি পেতেই হবে, এর কোনো বিকল্প নাই। আর ডক্টর ইউনূসকে স্পষ্টভাবে বলতে হবে যে আপনি এই ট্রাইব্যুনালে যে মামলা চলমান এবং বিএনপির সঙ্গে সরাসরি আলোচনা কিভাবে করেছেন, বিএনপি কিভাবে চাপ দিয়েছে আমি জানি না, আপনি সরাসরি বলে দিলেন যে বিএনপি চায় আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করে, সুতরাং আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে। এটা বলার অধিকার আপনাকে কে দিয়েছে? আপনি বলেন আমাকে, এটা বলার অধিকার আপনাকে কে দিয়েছে? আর আপনি ডক্টর ইউনূস যদি বিএনপির কথা এতই মানেন, তাহলে এই যে বিএনপি বারে বলতেছে যে নির্বাচন তারিখ ঘোষণা করুন, নির্বাচন তারিখ ঘোষণা করুন, নির্বাচনের রোডম্যাপ দিন, সেটা তো আপনি দিচ্ছেন না। তাহলে বিএনপির কথা আপনি এতই মানেন, ওই বিএনপির কথা মেনে আপনি আওয়ামী লীগকে নির্বাচন অংশগ্রহণ সুযোগ দিবেন, তাহলে বিএনপির কথা মেনে আপনি নির্বাচন তারিখ দিচ্ছেন না কেন? তাই না? এগুলো তো আমাদেরকে বলতে হবে, এগুলো আপনাকে ক্লারিফাই করতে হবে ডক্টর ইউনূস। পরিশেষে বিএনপির কথা বলি, সেটা হচ্ছে কি যে যদি বিএনপি আওয়ামী লীগের পুনর্বাসনের দায়িত্ব নেয়, তাহলে কিন্তু বিএনপি ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হবে এবং বাংলাদেশ কিন্তু ভয়াবহ গৃহযুদ্ধের সামনে দাঁড়িয়ে আছে। আমরা ইতিপূর্বে দেখেছি পৃথিবীর বিভিন্ন দেশে যখন একটা বিপ্লব হয়, একটা গণঅভ্যুত্থান হয়, বিপ্লবের পরে দুই পক্ষের রেষারেষিতে আসলে তখন বিভিন্ন স্টেক হোল্ডার তৈরি হয়। বিপ্লবের আগে সবাই এক গ্রুপ থাকে, বাট বিপ্লবের পরে তারা নিজেরা বিবাদে জড়িয়ে পড়ে এবং সেখানে কিন্তু অনেক অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থান, বিপ্লব, প্রতিবিপ্লবগুলো হয়। আমাদের মহান মুক্তিযুদ্ধের পরে এই জাসদ এবং আওয়ামী লীগ তাদের ভিতরে রক্তক্ষয়ী সংঘর্ষে প্রায় 30-40 হাজার মানুষ মারা গিয়েছে এবং শেখ মুজিবের রক্ষী বাহিনী তারা প্রচুর জাসদের কর্মীদেরকে হত্যা করেছে। এবং এই শেখ মুজিবের মৃত্যুর পরে সেনাবাহিনীতে পাল্টা তারপর জিয়াউর রহমানের ক্ষমতা আসে, এগুলো হয়েছে। এখন বাংলাদেশে হাসিনা পালিয়ে যাওয়ার পরে বিএনপি এবং ছাত্ররা তারা মুখামুখি এখন দাঁড়িয়ে গিয়েছে। বিশেষ করে বিএনপির এই যেই চুপচাপ ধরি মাছ নাচুই পানি, এই নীতিটাকে আসলে ছাত্ররা নিতে পারতেছে না। বাংলাদেশ একটি গৃহযুদ্ধের মুখে দাঁড়িয়ে আছে। সেই গৃহযুদ্ধটা হবে এই ছাত্রদের ভিতরে এবং এই বিএনপির ভিতরে, এই আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে। আমি যদি শুধু এই আপনাদেরকে ছাত্রদের ফেসবুক স্ট্যাটাসগুলো পড়ে শোনাই, হাসান আব্দুল্লাহ লিখেছেন যে স্টপ পলিটিক্যাল কনস্পাইরেসি, উই আর অলরেডি শহীদ, মানে আমরা অলরেডি শহীদ হয়ে গিয়েছি। একটু আগে তিনি লিখেছেন যে 18ই জুলাই একটি কথোপকথন, মানে 18ই জুলাই একটা কথোপকথন, ভাই আপনারা আপনাদের ছেলেদের রাস্তায় নামান। তখন তারা বলল যে আমরা আপাতত সরকার পতন নিয়ে কিছু ভাবছি না, মানে এটা বিএনপির উদ্দেশ্যে বলছে, যদি নাম মেনশন করে নাই। তারপর 4 ঘন্টা আগে লিখেছেন যে ছেলেদের রক্তের উপর পা রেখে দিল্লিকে কেবলা বানিয়ে ক্ষমতার মসনদে যাওয়ার আকাঙ্ক্ষা জনগণের মুক্তির নিয়তের সঙ্গে বিশ্বাসঘাতকতা। আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য যারা উদ্যোগ নেবে তাদেরকে ইতিহাস গণশত্রু হিসেবে চিহ্নিত করবে। জুলাই অভ্যুত্থানের স্পিডকে যারা ধারণ করে, যারা গণমানুষ আকাঙ্ক্ষাকে প্রতিফলন ঘটাতে চায়, তারা 24 পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি ছাড়া আওয়ামী লীগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আর কোনো দ্বিতীয় বক্তব্য দিতে পারে না। মাহফুজ আলম লিখেছেন যে ইউ স্নাচড ইট অ্যাওয়ে ফর টুয়াইস, দিস টাইম উই ডু এভরিথিং নেসেসারি ফর পিপল পাওয়ার। মানে গত 2 বার এটা ছিনতাই হয়ে গিয়েছে, 90তে এবং 2007-এ যে আমরা যে বিপ্লব করেছি, গণঅভ্যুত্থান করেছি, সেখানে কিন্তু এই জনগণের যে রাইটস, পিপলস পাওয়ার, এটা কিন্তু প্রতিষ্ঠিত হয়নি। বাট এবার তারা এটা করবে যেভাবেই হোক। এবং গতকালকে মাহফুজ আলম পোস্ট দিয়েছেন, গণঅভ্যুত্থান 100 দিন হয়ে গেল, পুরানো বন্দোবস্তের প্রতি দাসখত লিখে দেওয়া লোকেরা আবার ঐক্যবদ্ধ হবে। এ দল ওই দল এখানে মুখ্য নয়, মুখ্য হলো পুরাতন প্রজন্ম বন্দোবস্ত। ছাত্র আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি পারবে না, এই ব্যাপারে নানা পক্ষ ইতিমধ্যে বিভক্ত হয়ে গেছে। এক এক অংশ এক এক রকমভাবে বিষয়টি দেখছে। যেমন কমনওয়েলথ বলছে, লুইস গ্যাব্রিয়েল কমনওয়েলথ মহাসচিব, তিনি বলছেন বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচন দেখতে চায় কমনওয়েলথ। এই ধরনের টার্ম ব্যবহার মানে হচ্ছে বোঝা যায় যে সবার অংশগ্রহণ চায়। কিন্তু সার্জিস আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, তিনি বলছেন গণহত্যার বিচারের পূর্বে আওয়ামী লীগকে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে দেব না। অন্যদিকে দ্য হিন্দু ভারতীয় গণমাধ্যমকে ডক্টর ইউনূস বলছেন আওয়ামী লীগের অংশগ্রহণে আপত্তি নেই, সবাইকে নির্বাচনে চায় বিএনপি। অর্থাৎ বিএনপির মতো প্রধান একটি রাজনৈতিক দল, তাদের মতকে উপেক্ষা করা যাবে না। তারা চায় যে আওয়ামী লীগের অংশগ্রহণে তাদের কোনো আপত্তি নেই। তাহলে সার্জিস আলম বলছে গণহত্যার বিচারের পূর্বে, তো গণহত্যার বিচার তো আর মানে খুব, এটা তো একটা লেন্দি প্রসেস, এটা তো এমন না যে 2-4-5 মাসে হবে, হয়তো 1 বছর পরে এটা রায় হবে। এবং সেই আওয়ামী লীগের কতজনকে পুরো বিচার প্রক্রিয়া শেষ করতে এটা লম্বা সময় লাগবে, এর মধ্যে তো নির্বাচন বসে থাকবে না। তাহলে বিচার যদি সম্পন্ন না হয়, তার সাথে যদি নির্বাচনটা মানে সংযুক্ত হয়ে যায়, তাহলে তো আওয়ামী লীগের নির্বাচন অংশ নেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু আওয়ামী লীগ যদি নির্বাচন অংশ না নেয়, তাহলে কমনওয়েলথ সহ পশ্চিমা দেশ রাষ্ট্রগুলো তারা কিভাবে নেবে, তারা কি সাপোর্ট করবে কি করবে না, এটা একটা দর্শক প্রশ্ন। আমি একটু কমনওয়েলথের যেই মহাসচিব কি বলছেন দেখি।
তিনি বলছেন, সহকারী মহাসচিব, বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় কমনওয়েলথ। মঙ্গলবার সকালে নির্বাচন কমিশন সচিবালয়ে নির্বাচন সংস্কার কমিশনের সদস্যদের সঙ্গে বৈঠক শেষে এই কথা বলেন সংস্থাটির সহকারী মহাসচিব এবং প্রতিনিধি দলের প্রধান অধ্যাপক লুইস গ্যাব্রিয়েল ফ্রান্সেসিস। এটা পরিষ্কার যে তিনি বলছেন যে গ্যাব্রিয়েল বলছেন যে খুব ভালো প্রশ্ন। আপনারা জানেন কমনওয়েলথ 2014 সালের নির্বাচনে পর্যবেক্ষণ করতে এসেছিল। আমরা পরিষ্কারভাবে মতামত দিয়েছি। আমরা 18 এবং 23 সালের নির্বাচনে আসিনি। একটি ছোট দল গত নির্বাচনে এসেছিল। আমরা সর্বদা কোনো দেশে আসি শিখতে, শুনতে এবং সংশ্লিষ্ট দেশের চাহিদা মোতাবেক সহায়তা করি। তো তারাও এবার সহযোগিতা করতে চায়, কিন্তু সেই নির্বাচনটা তো সবার অংশগ্রহণে হইতে হবে। সার্জিস আলম কি বলছে? সার্জিস আলমের বক্তব্য হচ্ছে, গণহত্যার বিচারের পূর্বে আওয়ামী লীগকে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে দেব না। মঙ্গলবার তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি কথা বলছেন। অভ্যুত্থানের হুঁশিয়ারি দিয়ে তিনি বলছেন, প্রয়োজনে দ্বিতীয় অভ্যুত্থান হবে, মানে আরও এক দফা অভ্যুত্থান হবে। এর আগে আওয়ামী লীগের পুনর্বাসনকারীদের ইতিহাস গণশত্রু হিসেবে চিহ্নিত করবে বলে মন্তব্য করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এদিন দুপুরে তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টের এক পোস্টে এই মন্তব্য করেন তিনি বলছেন, ছেলেদের রক্তের উপর পা রেখে দিল্লিকে কিবলা বানিয়ে ক্ষমতার মসনদে যাওয়ার আকাঙ্ক্ষা জনগণের মুক্তির নিয়তির সঙ্গে বিশ্বাসঘাতকতা। আওয়ামী পুনর্বাসনের জন্য যারা উদ্যোগ নেবে তাদেরকে ইতিহাস গণশত্রু হিসেবে চিহ্নিত করবে। খুবই কড়া বিবৃতি, বক্তব্য। আর দ্য হিন্দুকে ডক্টর ইউনূস বলছেন যে আওয়ামী লীগের অংশগ্রহণে আপত্তি নেই, সবাইকে নির্বাচনে চায় বিএনপি। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে চাইবে এই সমস্ত কথাবার্তা বলার পর তিনি বলছেন যে আসন্ন নির্বাচনে দল হিসেবে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে তার কোনো আপত্তি নেই। বিএনপি চায় নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ অবশ্যই থাকতে হবে। এর মধ্য দিয়ে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি তার রায় দিয়ে দিয়েছে। ডক্টর ইউনূস বলেন, একটি বড় দলের মতামতকে আমরা উপেক্ষা করতে পারি না। কিন্তু ইতিমধ্যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান, ডক্টর ইউনূসের বক্তব্য, বিএনপি আপাতত কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না আওয়ামী লীগকে, এমন কোনো বক্তব্য যেহেতু দিচ্ছে না, ফলে তাদের এক ধরনের নীরব সম্মতি বা মৌন সম্মতি আছে। আর কমনওয়েলথ বা আরও অন্যান্য সংস্থাগুলো তো স্বাভাবিকভাবে চাইবে যে তারা সব দলের অংশগ্রহণে নির্বাচন হোক। ফলে আগামী নির্বাচনকে কেন্দ্র করে কোন দল অংশ নেবে বা নেবে না এগুলি নিয়ে একটা টানাপোড়েন যে চলবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য, ইনফরমেশন। দর্শক শ্রোতা, সমন্বয়কদের কঠিন হুঙ্কার দিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন তিনি কি বলতেছে সমন্বয়কদের। দর্শক শ্রোতা, এইদিকে আবার ডক্টর ইউনূস একটা সিদ্ধান্ত নিয়েছে যে আওয়ামী লীগকে সামনের নির্বাচনে অংশগ্রহণ করতে দিবে, আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ করে দিবে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস। দর্শক শ্রোতা, অনেকে বলতেছে মহা বিপদে পড়তে চলেছেন ডক্টর ইউনূস এবং সমন্বয়কদেরও কঠিন বিপদ সামনে অপেক্ষা করতেছে। দর্শক শ্রোতা, সব মিলিয়ে আজকের এই ভিডিওতে কঠিন চাঞ্চল্যকর তথ্য পেলেন। তো এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান, আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন। ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য।